দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই সমন্বয়কদের কি কঠিন অবস্থা করা হচ্ছে এবং ছাত্রলীগ ভয়ানক রূপ নিয়েছে। বিভিন্ন জায়গায় অনেক সমন্বয়ককে গণধোলাই শুরু হয়ে গিয়েছে। সার্ভিস আলম এবং বলম হাসনাত এই দুইটাও নিখোঁজ হয়ে গিয়েছে। মানে এই ছাত্র সমন্বয়ক তারা গা ঢাকা দিয়েছে। এদিকে আজ সার্জিস হাসনাত নিখোঁজ হয় ছাত্রলীগের বয়ে। গাজীপুর থেকে শুরু করে সারা দেশেই তুলপাড় পরিস্থিতি হয়েছে। পুলিশ সেনাবাহিনী সবাই একশনে, আতঙ্কে সারা দেশবাসী আছে। গাজীপুরের শ্রীপুরে মশাল মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের 4 কর্মীকে আটক করেছে পুলিশ। রাতে এবং সকালবেলায় কিছু সংঘর্ষ হয়। উক্ত সংঘর্ষে অনেকগুলো বোমা নিক্ষেপ হয় এবং কিছু গোলাগুলি হয় এবং কিছু দেশীয় অস্ত্র দিয়ে আপনার কোপাকুপি হয়, যে একজন লোক নিহত হয়। সেই কারণে আমরা আহত অভিযান পরিচালনা করি। উক্ত যৌথ অভিযান আমার সাথে র্যাব ছিল, পুলিশ সদস্য ছিল। বিএনপি হইলে আওয়ামী লীগের তুলনায় কিছুটা ভালো। এখন ইন্ডিয়া চাচ্ছে যে তার ভোটটা কোন রকমে বিএনপির উপরে সরায়া, তারপরে ইউনুসে সরায়া ওগার মধ্যে এমন ধরে একটা লাথি মারবো, লাথি মারা বিএনপিতে ভালো করে একদিকে কাজ করে। হাসিনা দেশে এসে তোমাদের টুটি চেপে ধরবে। এই সরকার সম্পূর্ণরূপে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এই নির্বাচন বাংলাদেশের মাটিতে কখনো হবে না, কিয়ামত হলেও হবে না। দেশকে বিক্রি করে সর্বোচ্চ স্বার্থ বিলীন করে হাসিনা ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য। So now we are ready for election. So we will be holding our election in coming February, middle of February, to elect a new government. যদি জুলাই আগস্ট না হতো আরেকটা মাসে হয়তো বিএনপি আন্দোলন করি সরকারকে ফেলে দিত। আচ্ছা ঠিক আছে, সার্জিস আলম এনসিপির ব্যবসায়ীতে বড় নেতা, সেই সার্জিস আলম সেনাবাহিনীকে নিয়ে তেল মেরেছেন। আচ্ছা, তেল মারা ভালো কথা, সেনাবাহিনীকে অনেকেই তেল মারে, তিনিও তেল মেরেছেন। কিন্তু একটি প্রশ্ন আছে। হ্যাঁ, দেশের বর্তমান রাজনীতিতে সাধারণ মানুষরা প্রত্যেকটা জায়গায় প্রশ্ন খুঁজে পাচ্ছে এবং দেশের মধ্যে অনেক অস্থিতিশীল ঘটনা হচ্ছে। দর্শক শ্রোতা, ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ কর্মীরা এবং ছাত্রলীগ তারা জেগে উঠেছে এবং তারা গাজীপুরের মধ্যে আক্রমণ করার চেষ্টা করে, মশাল মিছিল করে এবং সেইখান থেকে অনেকে গ্রেপ্তার হয়। দর্শক শ্রোতা, দেশের এই রাজনৈতিক প্রেক্ষাপটে সার্জিস হাসনাত তারা কিন্তু কঠিন একটি তুপের মুখে পড়ে এবং তারা আতঙ্কের মধ্যে রয়েছে যে তাদের সাথে কি হবে। গত কিছুদিন আগেও আপনারা দেখেছিলেন এনসিপির নেতাদেরকে জায়গায় জায়গায় আক্রমণ করা হয়েছে এবং তাদেরকে অনেক প্রতিহত করা হয়েছে। আপনারা সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকলি কন্টিনিউ করবেন। আসুন আপনার কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এই সকল কথিত সমন্বয়করা এবং এনসিপি নেতারা জায়গায় জায়গায় গণধোলাই খাবে এবং তাদেরকে জনগণ যেখানেই পাবে সেখানেই গণধোলাই দিবে। গতকাল থেকেই বিভিন্ন জায়গায় অনেক সমন্বয়ককে গণধোলাই শুরু হয়ে গিয়েছে এবং তাদের বাসার মধ্যে নাকি চিরকুটও পাঠানো হচ্ছে তাদেরকে। আজকে একটি নিউজ দেখেছি, রাজশাহীর মধ্যে একটি জেলা সমন্বয়ক এর বাসায় একটি চিরকুট এবং কাফনের কাপড় পাঠানো হয়েছে এবং চিরকুটে লেখা আছে, প্রস্তুত থাকো, মায়ের দোয়া নাও, শেখ হাসিনা দেশে আসছে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবং এই বিষয় নিয়ে সে সংবাদ সম্মেলন করে এবং বাংলাদেশের যত নিউজ পোর্টাল আছে সকল জায়গায় এটা নিউজ হয়েছে। আপনারা গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন এবং আমিও পাশে দিয়ে দিব। এটাই হচ্ছে সমন্বয়কদের এবং এনসিপির বাস্তবতা। আবার অন্যদিকে বরিশালে টোকাই চা রনি, যে চা বেচত ঢাকা বিশ্ববিদ্যালয়ে হেঁটে হেঁটে, তাকেও গণধোলাই দেওয়া হয়েছে। 40-50 জন নাকি মোটর বাইকে করে গিয়ে তার সাথে সহযোদ্ধাদের এবং তাকে গণধোলাই দিয়েছে। সে আঙ্গুলে তীর তুলে স্বাস্থ্য উপদেষ্টার দিকে। এভাবে করে করে প্রত্যেক জায়গায় সমন্বয়কগুলা গণধোলাই খাবে। প্রত্যেক জায়গায় তাদেরকে চিরকুট এবং কাফনের কাপড় পাঠানো হবে। যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে, তাদেরকে প্রস্তুত থাকার জন্য বলছে। প্রস্তুত থাকার আগে অপ্রস্তুত অবস্থায় তাদেরকে এখন গণধোলাই দেওয়া হচ্ছে। এইদিকে সার্ভিস আলম এবং বলম হাসনাত এই দুইটাও নিখোঁজ হয়ে গিয়েছে। বিগত 2 মাস ধরে তাদেরকে অনলাইনে সগরম দেখা যাচ্ছে না এবং বক্তব্য তারা দিচ্ছে না। আপনারা কিন্তু ব্যাপারটা খেয়াল করেছেন কিনা জানি না, ডারবি নাসিরও আস্তে আস্তে বক্তব্য দেওয়া বন্ধ করে দিয়েছে। তারা বুঝতে পেরেছে তাদের এই এনসিপি রাজনৈতিক দল দিয়ে কিছু হবে না। তারা এতদিন যত ফাঁকাফাঁকি করেছে সে সকল কিছু দিয়েও কিছু হবে না। ডক্টর ইউনূস তাদের থেকে ছায়া তুলে নিচ্ছে। ডক্টর ইউনূস এখন বাধ্য হয়ে বিএনপি ঘেঁষা হয়ে যাচ্ছে এবং নির্বাচন দিয়ে দিচ্ছে। তাদের মনে একটা ভয় ঢুকেছে। হয়তোবা এই সকল কিছু নাটকও হতে পারে। এরা ইচ্ছা করেই চুপচাপ হয়ে আছে জনগণ কি বলে, জনগণের মোটিভ কি দেখার জন্য। কারণ এরা তো মেটিকুলাস ডিজাইন করে রাজনীতি করে। জনগণকে কিভাবে ব্রেন ওয়াশ করা যায়, জনগণ কি চাচ্ছে সেটা দেখেই তারা শব্দবোমাগুলা ছাড়ে। সেজন্য এখন শব্দবোমা বন্ধ হয়ে আছে। কারণ কক্সবাজারে কিছুদিন আগের কিছু ঘটনা নিয়ে জনগণ ক্ষেপে আছে এবং অন্য রাজনৈতিক দলও অনেক সমালোচনা করেছে এবং যারা জুলাই যোদ্ধা আছে তারাও এদের বিপক্ষে লেগে গিয়েছে। সে কারণে তারা এখন কোনো বক্তব্য দিচ্ছে না, বক্তব্য থেকে বিরত আছে এবং তারা মিডিয়াতেও আসছে না। কিন্তু আমার কথা হচ্ছে, তারা না হয় মিডিয়াতে আসছে না, কিন্তু তাদের যে সকল সহযোদ্ধা আছে তারা বিভিন্ন জায়গায় গেলেই তো এখন গণধোলাই খাচ্ছে। চার অনেকে ভালো মতো গণধোলাই দেওয়া হয়নি, কিন্তু ভবিষ্যতে আরো বিভিন্ন জায়গায় গেলে একটু কাইরনিকে গণধোলাই দেওয়া হবে। একটু কাইরনি যেখানে চা বিক্রি করে করে তার পড়ালেখার খরচ যোগাতো, টিউশনি করে পড়ালেখার খরচ যোগাতো। 5ই আগস্টের পরে তার কি এমন আলাদিনের চেরাগ চলে এসেছে, সে
20-30 লক্ষ টাকার গাড়িতে চলাফেরা করে, তার এখন 2 লক্ষ টাকার মোবাইল, সে এখন 4-5 হাজার টাকা দামের জুতা পরে পাঞ্জাবি পরে পরে ঘুরে বেড়ায়, তার কি এমন আলাদিনের চেরাক থেকে সে এত টাকার মালিক হয়ে গিয়েছে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছে? কোথা থেকে আসছে তার এই টাকা? সে ত্রাণের টাকা, বন্যার টাকা মেরে দিয়েছে 5 আগস্টের পরবর্তী সময় এই হাসনাদের সাথে থেকে সার্জিস আলমের সাথে থেকে এরা বন্যার টাকা খেয়ে খেয়ে তারা এই পর্যায়ে আসছে। আর তারা এখন বড় বড় লেকচার মারে জনগণকে নিয়ে নাকি আগামীতে নতুন রাজনৈতিক দল গঠন করবে, জনগণকে নিয়েই আগামীতে নতুন রাজনৈতিক দল যেটা গঠন হয়েছে সেটা নিয়ে ক্ষমতায় আসবে। তোমাদের সাথে কোনো জনগণ আছে? তোমরা যারাই করবি তারাই নেতা, মানে হাত দিয়ে গোনা যাবে যে এরাই কর্মী এরাই নেতা। আর তোমাদের সেই দলের নাম হচ্ছে এনসিপি, আর তোমরা হচ্ছে জামাত ইসলামের একটা শাখা। জামাত ইসলাম যেগুলো বললে জনগণ আরো বেশি খেপে যাবে, কালার হয়ে যাবে, ভোট আরো কমে যাবে, সে কারণে তোমাদেরকে দিয়ে এসব বলাই নিচ্ছে, এসব করাই নিচ্ছে। আর তোমরা সিস্টেমে জনগণকে এগুলো বলে বলে বিভিন্ন জায়গায় চাঁদা এবং বিভিন্ন জায়গায় টাকা হাতিয়ে নিচ্ছ, আর সেই টাকা কি করছো? বিদেশে পাচার করছো। তাই তোমাদেরকে কাফনের কাপড় যে পাঠানো হচ্ছে বাসায় বাসায়, এটা এমনি পাঠানো হয়নি। কারণ সত্যিকারে তোমাদেরকে প্রস্তুত থাকতে হবে, যে কোনো মুহূর্তে তোমরা যে সকল কার্যকলাপ করেছো, যে কোনো মুহূর্তে জনগণ তোমাদেরকে খেয়ে দিবে। তোমরা জনগণকে মব ভায়োলেন্স কি, মব ক্রেসি কি, মব জাস্টিস কি, এগুলো শিখিয়েছো। এখন তোমাদের সাথে সেম কাজটা জনগণ করতেছে। এখন কেন বলতেছো মব তৈরি করে আমাকে আক্রমণ করেছে, আমার সহযোগীদেরকে মেরেছে, আমার মেয়ে সহযোগীদেরকে মেরে মেডিকেলে পাঠিয়েছে? এই চারণী কালকে বরিশালে গেছে আর ওইখানে বক্তব্য দিচ্ছে। মব এটা কে শিখিয়েছে? তোমাদের শিখিয়ে দেওয়া জিনিস তোমাদের উপর অ্যাপ্লাই হচ্ছে। এখন কেন খারাপ লাগছে? 5 আগস্টের পরবর্তী সময় 10-15 দিনে যে মব করে 600-700 মানুষকে হত্যা করেছো, সেটা কি ভুলে গিয়েছো? এখনো যে হত্যা হচ্ছে, বিভিন্ন মানুষের হাত পা কেটে বস্তার ভিতরে ঢুকিয়ে ফেলা হচ্ছে, কল্লা পাওয়া যাচ্ছে না, মাথা পাওয়া যাচ্ছে আরেক জায়গায়, অনেক সাংবাদিককে ধর্ষণ করা হয়েছে, অনেক মেয়েদেরকে ধর্ষণ করে নদীতে ফেলে দেওয়া হয়েছে, সেটা কি ভুলে গিয়েছো? এখন কেন তোমাদের সাথে মব হলে এখন এত ভয় পাচ্ছ? এখন তো শেখ হাসিনা দেশও ফিরে আসে নাই, আওয়ামী লীগের অবস্থাও ভালো হয়নি। এখন যখন এত ভয়, আওয়ামী লীগের একটু পরিস্থিতি ভালো হলে, মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির পরিস্থিতি যদি ভালো হয়, তখন তোমাদের কি অবস্থা হবে? তোমাদের আগুনে তোমরা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে, আর তোমাদের আগুনে তোমরা জ্বলে পুড়ে শেষ হয়ে যাবা। হাসিনা দেশে এসে তোমাদের টুটি চেপে ধরবে। এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এই নির্বাচন বাংলাদেশের মাটিতে কখনো হবে না, কিয়ামত হলেও হবে না। দেশকে বিক্রি করে সর্বোচ্চ স্বার্থ বিলীন করে হাসিনা ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য ভারতকে সুযোগ সুবিধা দিয়েছে। এটা অন্য কেউ দিবে? ভারতের মূল ম্যানুস্ক্রিপ্টটাই হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি প্রতিষ্ঠা করা। আওয়ামী লীগের সেকেন্ড কার্যালয়, সেকেন্ড হোম কিন্তু হচ্ছে আপনার ভারত। কলকাতায় আওয়ামী লীগের অফিস আমরা দেখলাম প্রায় সেখানে 70 জনের মতো এমপিরা বসে, 200 জনের মতো বসা যায়। তার মানেটা কি? আওয়ামী লীগের সেকেন্ড কার্যালয়, সেকেন্ড হোম কিন্তু হচ্ছে আপনার ভারত। সেটা চিন্তা করতে হবে। সারা বিশ্বের এতজন মানুষকে রাজনৈতিক আশ্রয় দেয় বিশ্বে এমন দেশ খুব কম আছে, যেটা ভারত বাংলাদেশের আওয়ামী লীগ সরকারকে দিয়েছে। সুতরাং আজকে সরকার সম্পূর্ণ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। ভারতের সাথে কিন্তু আমাদের চুক্তি রয়েছে, বন্দি বিনিময় চুক্তি। যদি তারা আমাদের দেশের এই যে রাজনীতিবিদ যারা রয়েছে, সবগুলো তো হচ্ছে রাষ্ট্রের সম্পদ দখল করেছে, চুরি করেছে, বাটপারি করেছে, দান্দাবাজি করেছে, তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে আনানো এই সরকারের দায়িত্ব। কিন্তু এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। আরেকটা বিষয় আমি বলে রাখি, এই যে ফেব্রুয়ারিতে নির্বাচন, এই নির্বাচন বাংলাদেশের মাটিতে কখনো হবে না, কিয়ামত হলেও হবে না। কারণ নির্বাচন বাংলাদেশে ইউনূস সরকারের অধীনে কোনো নির্বাচন বাংলাদেশে হবে না। এটা আশায় ঘুরে বালি। এটা হচ্ছে যেমন কতিপয় রাজনৈতিক দল খুব লম্ফজম্প করছে, নির্বাচন চাই, তাদেরকে সন্তুষ্ট করার একটা প্রক্রিয়া স্বরূপ। আলটিমেটলি এখন যে অস্থিতিশীলতা দেখতেছেন, কয়েকদিন পরে আরও অস্থিতিশীল হবে। নির্বাচন বাংলাদেশের মাটিতে ইউনূস সরকার করতে পারবে না। স্পষ্টভাবে আমি বলে দিই, আপনারা দেখেন তারা কি ইউনিয়ন পরিষদের নির্বাচনও সুস্পষ্টভাবে করতে পারবে না। আওয়ামী লীগের সময় যেরকম ছাপ্পা মেরা নির্বাচন ভোট করছে, মধ্যরাতের মধ্যেই ডিসিকে, এসপিকে, ইউনুকে অর্ডার দিয়ে দেওয়া হয়েছে, কারণ সাবেক নির্বাচন কমিশনার বলেছেন তারা অর্ধেক রাতে অর্ধেক ব্যালট বাক্স ভরে ফেলাইছে। ঠিক এখন সেই কায়দায় নির্বাচন হবে, একটা নির্বাচন তারা সুষ্ঠুভাবে করতে পারবে না। সেই জন্য কি হবে? সেই জন্য এই সরকার নির্বাচন করতে পারবে না, এই সরকার ব্যর্থ হবে এবং ব্যর্থ হওয়ার পূর্ববর্তী মুহূর্তেই সেনাবাহিনী ক্ষমতা দখল করবে। ক্ষমতা দখল করে সেনাবাহিনী আবার কি করবে? আপনারা জানেন সেনাবাহিনীর প্রতি আওয়ামী লীগের একটা টান আছে, একটা সম্পর্কের জায়গা আছে। এখন এই সেনাবাহিনীর মাধ্যমে দেশ অস্থিতিশীল দেশে আবার নির্বাচন ব্যবস্থা কায়েম করার জন্য আওয়ামী লীগের পুনর্বাসন ঘটাবে। কারণ সেনাবাহিনী বলবে এই নির্বাচন তো বহির বিষে খাবে না। সেনাবাহিনী যদি না করে, সেনাবাহিনীর অধীনে যদি সুষ্ঠু নির্বাচন না হয়, তাহলে তো সেনাবাহিনী এই মিশনে ঢুকতে পারবে না, মিশনে সেনা কর্মকর্তারা যাইতে পারবে না। যে এই বেতন তো তাদের চলে না, লাইফ লিড করা সম্ভব না। মিশন যদি জাতিসংঘ বন্ধ করে দেয়, এরা খাইব কি করে? সেই জায়গা থেকে সার্বিক পরিস্থিতি চিন্তা করে আবার সেনাবাহিনীর অধীনে দেখবেন বাংলাদেশে নির্বাচন হবে। সেই নির্বাচনকে সারা দেশে গ্রহণযোগ্য করানোর জন্য আবার আওয়ামী লীগেরও নির্বাচনে অংশগ্রহণ করাতে পারে, সেই ধরনের প্রক্রিয়া চলছে। স্পষ্টভাবে ইউনূস সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না এবং সে একটা ইউনিয়ন পরিষদের নির্বাচন সুস্পষ্টভাবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে পারবে না। আর আওয়ামী লীগ যে কার্যালয়, ভারতের ম্যানুস্ক্রিপ্টটা কি? ভারতের মূল ম্যানুস্ক্রিপ্টটাই হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি প্রতিষ্ঠা করা। কারণ তারা বাংলাদেশে যে ধরনের সুযোগ সুবিধা দিয়েছে, প্রিভিয়াস টাইমে স্বামী স্ত্রীর সম্পর্ক আবদ্ধ করেছিল স্বরাষ্ট্রমন্ত্রীরা, সেই জায়গা থেকে ভারত জানে
কারণ যে ট্রানজিট চুক্তিটা করেছিল আওয়ামী লীগ সরকার কিছুদিন আগে, বাংলাদেশের মধ্য দিয়া 7 সিস্টার্সের ট্রেন যাবে আসবে, বিশ্বের কোনো দেশ এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে না। এনসিপি চরিত্রের চেঞ্জ হয়নি। এনসিপির যারা এই জায়গাগুলোকে এই সরকারকে ব্যবহার করছে বিচ্যুত হয়ে গেছে। আমরা চেয়েছিলাম শুধু মানুষের স্বার্থে কিছু হোক। ডক্টর ইউনূস ব্যর্থ হয়েছে। ব্যক্তি ডক্টর ইউনূসকে দিয়ে আমরা কি চাটব? ব্যক্তি ইউনূসকে আমাদের দরকারই নেই। চাঁদাবাজি তো হবে। আমরা যে আমাদের যে সংস্কৃতি, আমাদের যে রাজনৈতিক কালচার, এই কালচার যদি গোড়া থেকে পরিবর্তন না হয় তাহলে এই চাঁদাবাজি মানে দুর্নীতি এগুলো হবেই। এবং দুর্নীতি কিন্তু আসলে পৃথিবীর কোথাও থেকে বিলুপ্ত করা সম্ভব হয়নি, কিন্তু চাঁদাবাজি কি বিলুপ্ত করা সম্ভব নয়? চাঁদাবাজি মূলত হচ্ছে হলো প্রশাসন রান করেনি। সেখানে এনসিপি কি আর বিএনপি কি? এনসিপি রাজনৈতিকভাবে নতুন সংগঠন হিসাবে সরকারের একটা টাচে আছে, আর বিএনপি হলো বৃহত্তর একটা রাজনৈতিক সংগঠন, তাদের কর্মী বাহিনী আছে। সেই কর্মী বাহিনী কিন্তু আওয়ামী লীগের সাথে মিলেমিশেই চলেছে এতদিন, বা আমাদের এই সমাজেরই অংশ। চরিত্রের চেঞ্জ হয়নি। চরিত্র চেঞ্জ আসলে কীভাবে হয়? আপনি যখন এই মগবাজারে বা আপনি যখন পল্টনে গাড়ি চালাবেন তখন আপনি কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করেই চালান, কিন্তু আপনি কি ক্যান্টনমেন্টে সেই একই পন্থায় গাড়ি চালাতে পারবেন? এখানে আসলে আমাদের ঠিক করে দেয়া হলো আইনের প্রয়োগ। সেই আইনের প্রয়োগ যদি হয় তাহলে এই চাঁদাবাজি জিরো হয়ে যাবে। সেখানে আপনি চাঁদাবাজির জিরো করার জন্য আপনি প্রশাসনকে রান করতে পারতেছেন না, তাদের আইনের প্রয়োগ করতে পারতেছেন না, আপনি কীভাবে এই চাঁদাবাজি বন্ধ হবে? এনসিপি প্রতিষ্ঠা হয়েছে 5ই আগস্টের পর থেকে। তো 5ই আগস্টের পরে এই দলটা প্রতিষ্ঠা হয়েছে এবং আমাদের যে লক্ষ্যটা ছিল সেটা হলো এই সরকার গঠন হবে এই আন্দোলনের শক্তি থেকে। তো আন্দোলনের শক্তিতে তো আসলে নির্ধারিত কিছু মানুষ না, নির্দিষ্ট কিছু মানুষ না। এই আন্দোলনের শক্তি হলো বিগত 15 বছর ধরে যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছে, যারা ফ্যাসিস্টের যেই কবল থেকে রাষ্ট্রকে পুনরুদ্ধার করতে চেয়েছে, তাদের থাকার কথা ছিল। তো সেই ক্ষেত্রে আমাদের মনোনীত প্রার্থী ছিল লোক ছিল হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে এনসিপি গঠন হলো এবং এনসিপি যেহেতু এনসিপির নাহিদ, আসিফ আক্তার এরাই আসলে ফ্রন্ট লাইনে আমরা দেখেছি। এখানে কিন্তু আন্দোলন সংগ্রামের যদি প্রশ্ন আসে যে ফ্যাসিস্টকে তাড়ানোর ক্ষেত্রে কার কী কৃতিত্ব, তো সেখানে কিন্তু হাজার হাজার মানুষের নাম আসবে। কিন্তু ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক যে আন্দোলন, সেই আন্দোলনে এদের নামই এসছে, যার কারণে এদের আমরা অনেকেই বলছি যে সরকারি দল বা সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে। পাশাপাশি আমরা আসলে খারিজ করে দিতে পারি কিভাবে? যেখানে দেখছি যে তারা যে পদযাত্রায় গিয়েছিল সেইখানে যে পুলিশ ফোর্সের যে অবস্থান, নিরাপত্তার যে ব্যবস্থা, এটা আসলে সরকারি কোনো বিষয় ছাড়া এত হয় না। যদিও ওরা আমার ছোট ভাই এবং ওদের সাথে আমাদের কিন্তু এখনো সম্পর্কিত আছে। পাশাপাশি রাজনৈতিকভাবে তাদের আমরা অনেক বিষয়ে তাদের অনেক কিছু বলার চেষ্টা করি, কিন্তু যদি এইখানে একটা বিষয় হয় সেটা হলো পুরোপুরি ক্ষমতার সাথে যদি তারা বুক মিশিয়ে ফেলে, এবং বুক মিশিয়ে ফেলেছেও। যখন কেউ ক্ষমতার সাথে বুক মিশিয়ে ফেলে, যখন সেটা দাস হয়ে যায়, তখন মানুষের গ্রহণযোগ্যতা তারা হারিয়ে ফেলে। আর এই গ্রহণযোগ্যতা হারালেই যে আদর্শ কেন্দ্রিক যে আমাদের পথ চলা, সেই জায়গাতে তারা বিচ্যুত হয়ে যায়। তা আমি মনে করি এনসিপির যারা এই জায়গাগুলোকে এই সরকারকে ব্যবহার করছে তারা বিচ্যুত হয়ে গেছে এবং বিচ্যুত হয়ে যাবে, এটাই স্বাভাবিক। আমাদের যে আশা এবং ভরসা ছিল, সেই আশা এবং ভরসা পূরণ করা এখনো সম্ভব হয়নি। মানুষ আসলে কি চায়? মানুষ কিন্তু অর্থনীতি বোঝে না, মানুষ কিন্তু সংবিধান বোঝে না, মানুষ বোঝে না, মানুষ বোঝে যে আমি কি পাচ্ছি। তো মানুষ কি পাচ্ছে সেই জায়গাটাই এই বিগত 1 বছরে আমরা অনেক দুর্বলতা দেখেছি। আইন শৃঙ্খলা, আমরা চেয়েছিলাম যে আইন বিভাগ, প্রশাসন এগুলো খুব শক্তিশালী হোক। একটি সরকার একটি দেশের দায়িত্বে রয়েছেন, একটা স্পেসিফিক মন্ত্রণালয়ের দায়িত্বে একজন মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা রয়েছেন, যে ব্যক্তি আবার মানে এই পরিবেশ কিভাবে ঠিক থাকবে, বাংলাদেশের পরিবেশ কিভাবে উন্নত হবে, পরিবেশকে কিভাবে ঠিক রাখা যায়, এই আন্দোলনের সঙ্গে বহু বছর ধরে জড়িত এবং বহু বছর এই সংক্রান্ত একটা এনজিও চালিয়ে আসছেন। এনজিও থেকে হঠাৎ করে সরকারের দায়িত্বে এসেছেন, কিন্তু তিনি পুরোপুরিভাবে ব্যর্থ বাংলাদেশের পরিবেশ রক্ষার কাজে। এবং আমরা দেখছি সিলেটের কোম্পানিগঞ্জে ভয়াবহ আকারে পর্যটন কেন্দ্রের থেকে সাদা পাথর গায়েব হয়ে যাচ্ছে। উপদেষ্টা বলছেন তিনি পারছেন না। কি অবস্থা সিলেটের কোম্পানিগঞ্জের যদি দুটো ছবি পাশাপাশি দেখানো যায় তাহলে সেই দুটো ছবি আমাদেরকে শুধু হতাশ করে না, আপনি রাগে, ক্ষোভে, দুঃখে ফেটে পড়বেন এবং আপনি নিশ্চিত বলতে চাইবেন যে এই উপদেষ্টা কিংবা এই সরকারের এই ব্যর্থতার জন্য আদৌ ক্ষমতায় থাকা কিংবা দায়িত্বে থাকার অধিকার আছে কিনা।
কি হচ্ছে সিলেটের কোম্পানিগঞ্জে, কি বলছেন পরিবেশ উপদেষ্টা, তিনি কি বলার চেষ্টা করছেন একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। দর্শক, পরিবেশের কথা বলছিলাম, সিলেটের কোম্পানিগঞ্জ, সেখানে হাজার হাজার কোটি টাকার সাদা পাথর উত্তোলন করে যে পর্যটন কেন্দ্র ছিল, মানুষ মুক্ত হয়ে দেশে বিদেশে থেকে যেখানে পর্যটকরা যেখানে যেতেন, ঘুরতেন, মনকে প্রফুল্ল করতেন, সেই জায়গাটা আজকে মরুভূমি। আর আমাদের পরিবেশ উপদেষ্টা তিনি বলছেন তিনি পারছেন না। তাকে কেন্দ্র করে সংবাদে শিরোনাম হচ্ছে, শিরোনাম কি হচ্ছে? উপদেষ্টা হয়েও পাথর তোলা বন্ধ রাখতে পারলাম না রিজওয়ানা হাসান। তিনি বহু বছর ধরে পরিবেশ নিয়ে কাজ করছেন, বেলা নামক একটা এনজিও চালান তিনি। সেই এনজিও থেকে এবার সরকারের মন্ত্রী হয়েছেন, অর্থাৎ উপদেষ্টা, মন্ত্রীই তো তিনি পারছেন না। এই কাজটা যখন পারা সহজ তখন তিনি পারছেন না, অথচ তিনি সেন্ট মার্টিন দ্বীপে মানুষের যাওয়া বন্ধ করে দিয়েছেন। সেন্ট মার্টিন দ্বীপে যারা বসবাস করে তাদের হাহাকার, তাদের মরুভূমি অবস্থা তৈরি হয়েছে এবং তাদের জীবনে শনির দশা নেমে এসেছে। তাদের ইনকাম নেই, জনগণ নেই। অজুহাত কি? অজুহাত হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপকে বাঁচাতে হবে, কিন্তু পেছনে অনেক কাহিনী, অনেক আলোচনা হচ্ছে। সেন্ট মার্টিন দ্বীপ কোনো একটা দেশ দখলে নিতে চায়, এই আলোচনা কয়েক বছর ধরেই চলছে, সেই সমাধান কিন্তু আজ পর্যন্ত হয়নি। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে, দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে। এখানে কিন্তু বিশেষ করে আওয়ামী লীগের বিভিন্ন বিষয় বা সমন্বয়কদের বিষয়ে কথা হচ্ছে, সমন্বয়কদের উপর যে প্রভাব পড়তেছে এইগুলো নিয়ে কথা হচ্ছে। গাইজ, এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।